তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় ৫ এর ৪ নম্বর লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রকৌশলী মোহাম্মদ আলী আকবর, প্রভাষক আইসিটি বিভাগ, পাহাড়তলী ইউনিভার্সিটি কলেজ। আজকে আমরা আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় ৫ এর কিছু অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিয়ে। খুব দরকারি প্রশ্নগুলো এখানে আমি আলোচনা করব। কোনো একটি বর্ষ অধিবর্ষ বা লিপ ইয়ার কিনা তা নির্ণয়ের জন্য একটি অ্যালগরিদম ফ্লো চার্ট আঁকো। তাহলে এটার জন্য আমরা সেই প্রোগ্রামটা করছিলাম। সেই প্রোগ্রামটা হচ্ছে প্রথমে যে বছরটি তুমি কিবোর্ড থেকে নেবা সেটাকে 400 দিয়ে ভাগ করবা, তারপর 100 দিয়ে ভাগ করবা, তারপর 4 দিয়ে ভাগ করবা। ঠিক আছে? আমরা সেই প্রোগ্রামটা কিভাবে করছিলাম মনে আছে? আমরা সেই প্রোগ্রামটা জাস্ট এভাবে করছিলাম। যে কোনো একটা বছর আমি কিবোর্ড থেকে নিলাম, সেটাকে আমি প্রথমে 400 দিয়ে ভাগ করব। 400 দিয়ে ভাগ করব, যদি মিলে যায় অর্থাৎ নিঃশেষ বিভাজ্য হয়। এরপর আমি কি করছিলাম, আবার বছরটাকে আমি 100 দিয়ে ভাগ করছিলাম, ইয়ারটাকে আমি আবার 100 দিয়ে ভাগ করছিলাম। সেটা হচ্ছে যদি না মিলে। এরপর আমি বছরটাকে 4 দিয়ে ভাগ করছিলাম। এটাও কি হয়েছিল, এটাও যদি মিলে যায় তাহলে কি হয়েছিল, আমাদের ঠিকঠাক হলে কাজটা হচ্ছে লিপ ইয়ার, আর যদি ঠিকঠাক না হয় কাজটা হবে নট লিপ ইয়ার। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মোটামুটি সি প্রোগ্রামের লজিক লিপ ইয়ারের জন্য। তাহলে এটাকে আমরা এই জিনিসটাকে একটা কন্ডিশনের ভিতর রাখবো, আর এটাকে আরেকটা কন্ডিশনের ভিতর রাখবো। তাহলে আমরা ডায়মন্ড শেপ ইউজ করব মোটামুটি দুইটা, একটা হচ্ছে এই 400-র জন্য, আরেকটা হচ্ছে 100 এবং 4-এর জন্য। এই জিনিসটা আমার মুখস্থ রাখতে হবে, তাহলে আমি লিপ ইয়ারটা খুব সহজে করে ফেলতে পারবো। তাহলে আমার কোয়েশ্চেনটা হচ্ছে কোনো একটি বর্ষ অধিবর্ষ বা লিপ ইয়ার কিনা তা নির্ণয়ের জন্য একটি অ্যালগরিদম ফ্লো চার্ট। তাহলে প্রথমে যে কোনো একটা ইয়ার কিবোর্ড থেকে নিব, সেজন্য ইনপুট চিহ্নে তোমাকে ইয়ারটা ইউজ করতে হবে। দেখো আমি এখানে 400 দিয়ে ভাগ করছি, যদি মিলে যায় সরাসরি বলবে সে লিপ ইয়ার, প্রিন্ট লিপ ইয়ার। আর যদি না মিলে তাহলে এখানে আসবে, এখানে এসে সে একটা কাজ করবে, সেটা হচ্ছে 400 দিয়ে ভাগ করবে, যদি নট ইকুয়াল টু 0 হয় অর্থাৎ ভগ্নাংশ আসে, এবং আবার 4 দিয়ে ভাগ করবে যদি ভগ্নাংশ না আসে। এখানে যেহেতু অ্যালগরিদম ফ্লোচার্ট সেজন্য ডাবল ইকুয়াল দিতে হবে না, একটা ইকুয়াল দিলেই হবে, কিন্তু সি প্রোগ্রামে তোমাকে ডাবল ইকুয়াল দিতে হবে। ঠিক আছে? তাহলে এখন এখানে আমরা যে কাজটা করব, 400 দিয়ে ভাগ করলে কি হবে, লিপ ইয়ার যদি মিলে, না মিলে এখানে আসবে, এখানে এসে সে 100 দিয়ে ভাগ করবে এবং 4 দিয়ে ভাগ করবে। যদি 100 দিয়ে ভাগ করলে যদি ভগ্নাংশ আসে অর্থাৎ না মিলে, এবং 4 দিয়ে ভাগ করলে যদি ভগ্নাংশ না আসে, তার মানে মিলছে। যদি মিলে তাহলে পুরোটাই মিলছে, যদি পুরোটা মিলে তাহলে হবে লিপ ইয়ার, আর যদি পুরোটা না মিলে, দুইটাই না মিলে, তাহলে হবে নট লিপ ইয়ার। একটা মিলছে আরেকটা মিলে নাই, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ একটা সত্য হয়েছে আরেকটা সত্য হয়নি, তাহলে কিন্তু হবে না। তাহলে সে নট লিপ ইয়ার দেখায়। এখানে মোড মানে হচ্ছে মডুলাস, মডুলাস মানে হচ্ছে ভাগ, অর্থাৎ 400 দিয়ে ভাগের কথা বলা হচ্ছে হবে। ঠিক আছে? সাপোজ আমি যদি তোমাকে নেই 2015, তাহলে 2015 কে সে প্রথম 400 দিয়ে ভাগ করবে, ভগ্নাংশ আসছে, তার মানে এটা মিলে নাই, নো। নো হলে সে সরাসরি এদিকে যাবে না, সে কি করবে, নিচের দিকে যাবে। ইয়েস হলে কিন্তু সরাসরি যেত, নো হলে কি হলো, এখানে আসলো। এবার আসো, সে 2015 কে 100 দিয়ে ভাগ করে ভগ্নাংশ আসছে, তো ভগ্নাংশ আসছে কিন্তু সত্য হয়েছে, ভালো কথা। এটাও চেক করে দেখবা। তারপর কি হচ্ছে, 2015 কে আমি 4 দিয়ে ভাগ করলাম, এটা হচ্ছে ভগ্নাংশ আসছে, তাহলে কিন্তু এটা সত্য হইলো না। যেহেতু হইলো না, এটা আর হইও কোনো লাভ হইলো না। তাহলে এটা কি হবে, প্রিন্ট নট লিপ ইয়ারে যাবে, অর্থাৎ নো তে যাবে। কেমন, ইয়েসে যাবে না। যদি এটা হইতো আর এটাও হইতো, তবে সে এদিকে গিয়ে প্রিন্ট লিপ ইয়ার বলতো। মনে করো তুমি নীলা 2016 কে কিন্তু 400 দিয়ে ভাগ করছো, ভগ্নাংশ আসছে। তো ভগ্নাংশ যদি আসে তাহলে কি হবে, নো। নো হলে সে এখানে আসছে, এখানে এসে আবার চেক করে দেখবে 2016 কে 100 দিয়ে ভাগ করছে, হ্যাঁ ভগ্নাংশ আসছে। তাহলে ঠিক আছে, এবার এটা দিয়ে করি, 4 দিয়ে ভাগ করি, হ্যাঁ ভগ্নাংশ আসে নাই, তাহলে এটাও সত্য হয়েছে। যেহেতু এটাও সত্য এটাও সত্য, তার মানে ইয়েস। ইয়েস হলে সে বলবে প্রিন্ট লিপ ইয়ার, 2016 হচ্ছে কি লিপ ইয়ার। আর যদি নো হইতো তাহলে সে বলতো নট লিপ ইয়ার। বুঝছো? এরপর আমি কাজটা কি করব, শেষ করব। ঠিক আছে? কানেক্টরের মধ্যে কানেক্ট করে আমি কাজটা শেষ করব। এবার আসো, আমার 1 নম্বর ধাপ হচ্ছে এটা, 2 নম্বর ধাপ হচ্ছে এটা, 3 নম্বর ধাপ হচ্ছে যদি বর্ষটি 400 দ্বারা নিশ্চয়ই বিভাজ্য হয় তাহলে সরাসরি এখানে চলে আসবো। এবং অন্যথায় বর্ষটি 100 দ্বারা নিশ্চয়ই বিভাজ্য না হলে এবং 4 দ্বারা নিশ্চয়ই বিভাজ্য হলে তাহলে আমরা কোথায় আসবো, এখানে আসবো। ঠিক আছে? অন্যথায় আমরা কোথায় যাব, এখানে যাব। এরপর পরবর্তী ধাপ হচ্ছে শেষ। ঠিক আছে? তাহলে 1 নম্বর ধাপ হচ্ছে শুরু, 2 নম্বর ধাপ হচ্ছে ইনপুট ইয়ার গ্রহণ করি, 3 নম্বর ধাপ হচ্ছে বর্ষটি 400 দ্বারা নিশ্চয়ই বিভাজ্য হলে এখানে যাব। এটা কয় নং ধাপ এখনো জানি না, হলে দিয়ে রেখে দিব। এরপর অন্যথায় বর্ষটি 100 দ্বারা নিশ্চয়ই বিভাজ্য না হলে এবং 4 দ্বারা নিশ্চয়ই বিভাজ্য হলে
আমরা এখানে যাব, অন্যথায় এখানে যাব। এটা তুমি তোমার ইচ্ছা মতো লিখতে পারবে। এরপরে ধাপ তুমি এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর ধাপ হচ্ছে শেষ। ঠিক আছে? আমি লিখে নিচ্ছি এবার। আমি ধাপ ৫ এ দিলাম প্রিন্ট লিপ ইয়ার, অর্থাৎ এটা দিয়ে দিলাম। ধাপ ৬ এ দিয়ে দিলাম আমি প্রিন্ট নট লিপ ইয়ার, অসুবিধা নেই। ওকে, তাহলে এবার বর্ষটি ৪০০ দ্বারা নিশ্চয়ই বিভাজ্য হলে তাহলে আমরা কোথায় আসবো? এখানে আসবো, প্রিন্ট লিপ ইয়ার আসবো। তাহলে প্রিন্ট লিপ ইয়ারটা কয় নম্বরে আছে? ৫ নং এ আছে। তাহলে যদি বর্ষটি ৪০০ দ্বারা নিশ্চয়ই বিভাজ্য হয় তাহলে এখানে ৬ নং না দিয়ে ৫ নং ধাপে যেতে হবে, লিখে দিবা। এটা একটু প্রিন্টিং মিস্টেক, এটা ৫ নং ধাপে হবে, যেহেতু আমি এই লিপ ইয়ারটা ৫ নং ধাপে লিখে নিয়েছি। তুমি ৬ নং এ দিলে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর অন্যথায় বর্ষটি ১০০ দ্বারা নিশ্চয়ই বিভাজ্য না হলে এবং ৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে তাহলে তাও আমরা কোথায় এসেছি? এখানে প্রিন্ট লিপ ইয়ার এটা কয় নম্বরে দিছে? ৫ নং এ। তাহলে এটাও ৬ নং না দিয়ে আমরা কি করব? ৫ নং ধাপে যেতে হবে। ঠিক আছে? ওকে, আমি আবার বলছি, প্রথমে আমার লজিকটা মুখস্থ রাখতে হবে। ৪০০ দিয়ে ভাগ, ১০০ দিয়ে ভাগ এবং ৪ দিয়ে ভাগ, এটাই আমার মুখস্থ রাখতে হবে। খুবই ইম্পর্টেন্ট একটা অ্যালগরিদম ফ্লোচার্ট। ঠিক আছে? আমরা পরবর্তী কাজে যাচ্ছি। ৩টি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য একটি অ্যালগরিদম ফ্লোচার্ট। আমি শুরুতে বলছিলাম যদি কোনো ফর্মুলা লিখতে হয় তাহলে আমাকে সেই চিহ্নের মধ্যে আমাকে ফর্মুলাটা লিখতে হবে। তাহলে আমার s equal to a plus b plus c লিখতে হয়েছে, যেহেতু আমার তিনটি সংখ্যার কথা বলছে। তুমি x plus y plus z এভাবেও লিখতে পারো। সবসময় মাথায় রাখবে এই পাশেরটা ইনপুট আর এই পাশেরটা আউটপুট। তাহলে a b c হচ্ছে ইনপুট আর s হচ্ছে আউটপুট। ঠিক আছে? আউটপুট মানে হচ্ছে প্রিন্ট মানে হচ্ছে ফলাফল। কেমন? তাহলে শুরু আর শেষ তো থাকবেই, মাঝখানে যে কাজটা করবো আমরা সেটা হচ্ছে a plus b plus c, অর্থাৎ তিনটি সংখ্যার যোগফল নিলাম। তারপর আমি কি করলাম? এখানে ইনপুট করলাম আর এখানে আউটপুটে দেখাইলাম। শুরু আর শেষ তো থাকবেই। তাহলে ১ নম্বর ধাপ হচ্ছে শুরু, ২ নম্বর ধাপ ABC ইনপুট গ্রহণ করি। ৩ নম্বর হচ্ছে s equal to a plus b plus c হিসেব করি। এবার ফর্মুলা থাকলে আমরা বারবার বলবো হিসেব করি। এরপর ধাপ হচ্ছে প্রিন্ট s প্রদর্শন বা প্রিন্ট s, এটুকু লিখলেও হবে। এরপর ধাপ হচ্ছে শেষ। ঠিক আছে? ওকে, এবার আসো, যদি তোমাকে বলা হয় তিনটি সংখ্যার গড় নির্ণয় করো, জাস্ট এখানে ডিভাইডেড বাই কত দিয়ে দিবা? 3 দিয়ে দিবা, কাজ শেষ। কেমন? তাহলে আসো এবার s না ধরে তুমি abc ধরতে পারো, তোমার ইচ্ছা। তিনটি সংখ্যার গড় নির্ণয়ের জন্য একটি অ্যালগরিদম ফ্লোচার্ট আঁকো। তাহলে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে তোমার ফর্মুলাটা কি? ডিভাইডেড বাই 3। তাহলে এই পাশেরটা হচ্ছে ইনপুট, এখানে ইনপুট কি কি? a b c। তাহলে a b c হচ্ছে ইনপুট আর এই পাশেরটা হচ্ছে আউটপুট, অর্থাৎ প্রিন্ট কি হবে? a b c হবে। কেমন? তাহলে ১ নম্বর ধাপ হচ্ছে শুরু, ২ নম্বর ধাপ হচ্ছে ইনপুট abc গ্রহণ করি, ৩ নম্বর হচ্ছে এটি হিসেব করি, ৪ নম্বর ধাপ হচ্ছে প্রিন্ট abc, ৫ নম্বর ধাপ হচ্ছে শেষ। কেমন? এবার আসো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একটা অ্যালগরিদম ফ্লোচার্ট। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা করে ফেলতে পারবো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলকে তুমি এরিয়াও ধরতে পারো অথবা সরাসরি ক্ষেত্রফলও বলতে পারো। হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। এর পাশেরটা হচ্ছে ইনপুট, অর্থাৎ বি আর এইচ হচ্ছে ইনপুট আর এই পাশে এরিয়াটা হচ্ছে কি? আউটপুট। কেমন? তাহলে প্লেন কি হবে? এরিয়া। আর ইনপুট কি হবে? বি আর এইচ। কেমন? আর শুরু আর শেষ তো প্রত্যেকটা প্রোগ্রামে থাকবে। তাহলে ১ নম্বর ধাপ হচ্ছে শুরু, ২ নম্বর ধাপ হচ্ছে ইনপুট বিএইচ গ্রহণ করি, ৩ নম্বর ধাপ হচ্ছে এরিয়া সমান হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ বি ইনটু এইচ। বেস মানে ভূমি, এইচ মানে হাইট। ওকে, তাহলে ১ নম্বর ধাপ হচ্ছে শুরু, ২ নম্বর ধাপ হচ্ছে ইনপুট বিএইচ গ্রহণ করি, ৩ নম্বর ধাপ হচ্ছে এরিয়া সমান হাফ ইনটু বি ইনটু এইচ গ্রহণ করি। এরপর হচ্ছে প্লেন এরিয়া হিসেব করি, সরি, প্লেন এরিয়া প্রদর্শন করি। এরপর ধাপ শেষ। এবার আসো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার। তাহলে এই পাশে 3.1416 টা হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট, এটা আমরা ইনপুট করি না, আমরা ৮ টা ইনপুট করব, একটা আর ইনপুট করলে অটোমেটিক ২ টা আর উঠে যাবে। তাহলে এই পাশে ৮ টা হচ্ছে ইনপুট আর এই পাশে এরিয়াটা হচ্ছে আউটপুট। ঠিক আছে? তাহলে শুরু আর শেষ তো থাকবেই। তাহলে ১ নম্বর ধাপ হচ্ছে শুরু, ২ নম্বর ধাপ হচ্ছে ইনপুট আর গ্রহণ করি, ৩ নম্বর ধাপ হচ্ছে এরিয়া ইকুয়াল টু 3.1416 ইনটু আর হিসেব করি। ৩ নম্বর ধাপ হচ্ছে ৪ নম্বর ধাপ হচ্ছে প্লেন এরিয়া, ৫ নম্বর ধাপ হচ্ছে শেষ। ঠিক আছে? আমরা পরবর্তী কোয়েশ্চেনে যাচ্ছি। সেন্টিগ্রেডকে ফারেনহাইট এবং ফারেনহাইটকে সেন্টিগ্রেড আলাদা আলাদা করে করা যায়, আবার একসাথেও করা যায়। আমরা প্রথমে আলাদা আলাদা করব। তাহলে আমাদের প্রথম কোয়েশ্চন হচ্ছে সেন্টিগ্রেডকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের জন্য একটি অ্যালগরিদম ফ্লোচার্ট। তাহলে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে নেওয়ার সূত্রটা হচ্ছে F = 9/5c+32। কেমন? এই সিটা কিন্তু উপরের সংখ্যা, এটা মাথায় রাখতে হবে। তাহলে এই পাশে এই সিটাই হচ্ছে ইনপুট আর এই পাশে এফটা হচ্ছে আউটপুট। তাহলে শুরু এবং শেষ তো থাকবেই। আমার ফর্মুলাটা আমি আয়তক্ষেত্রের মধ্যে লিখে নিলাম, অর্থাৎ প্রক্রিয়াকরণের মধ্যে লিখে নিলাম। আমরা এই সাইনটাকে বলবো প্রসেসিং বা প্রক্রিয়াকরণ। তাহলে এই পাশে সিটা হচ্ছে ইনপুট আর এফটা হচ্ছে কি?
আউটপুট, ঠিক আছে? তাহলে ইনপুট কি করলাম সি, আর প্রিন্ট কি করলাম এফ। তুমি আউটপুট এফ এভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। শুরু এবং শেষ তো আছেই। তাহলে আমাদের প্রথম ধাপ হচ্ছে শুরু, 2 নম্বর ধাপ হচ্ছে ইনপুট সি গ্রহণ করি, 3 নম্বর ধাপ হচ্ছে f = 9 / 5c + 32 হিসাব করি। 9 সি টা হচ্ছে আসলে উপরের সংখ্যা, তুমি ইচ্ছা করলে 9 * c / 5 + 32 এভাবে লিখতে পারো। এরপর হচ্ছে পরবর্তী ধাপ হচ্ছে প্রিন্ট এফ, এরপর ধাপ হচ্ছে শেষ। ঠিক আছে? পরবর্তী কোয়েশ্চেনটা হচ্ছে ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড। তাহলে ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড নেওয়ার ফর্মুলাটা হচ্ছে c = 5 / 9 * f - 32। এপাশে f টা হচ্ছে তোমার ইনপুট, এপাশে c টা হচ্ছে আউটপুট। তাহলে তুমি কি করলে ইনপুট f আর প্রিন্ট কি করলা c। c মানে সেন্টিগ্রেড বা সেলসিয়াস, আর f মানে হচ্ছে ফারেনহাইট। তাহলে তুমি এই পাশেরটা সবসময় ইনপুট করবা আর এই পাশেরটা হচ্ছে আউটপুট করবা। তাহলে ইনপুট হচ্ছে f আর প্রিন্ট হচ্ছে c। তাহলে 1 নম্বর ধাপ হচ্ছে শুরু, 2 নম্বর ধাপ হচ্ছে ইনপুট f গ্রহণ করি, 3 নম্বর ধাপ হচ্ছে c = 5 / 9 * f - 32 হিসেব করি। এরপর ধাপ হচ্ছে প্রিন্ট সি প্রদর্শন, এরপর ধাপ হচ্ছে শেষ। ঠিক আছে? এখন যদি তোমাকে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট এবং ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড বলে, তাহলে তুমি খুব সহজে করে ফেলতে পারবে। সেটা হচ্ছে তোমার এই যে শুরু এবং শেষটা উঠাই দিবা, এখান থেকে শুরু এবং শেষটা উঠাই দিয়ে তুমি দুইটা দুপাশে লিখে নিবা। দেখো সেটা কিভাবে করলে, একদম সহজ। তুমি এই জিনিসগুলো একটু আগেই করে ফেলছিলা, আর এই জিনিসটা একটু আগেই করে ফেলছিলা। তাহলে খুব সহজে তুমি কিভাবে করবে এটা দেখো। সেন্টিগ্রেডকে ফারেনহাইট এবং ফারেনহাইটকে সেন্টিগ্রেড তাপমাত্রায় রূপান্তরের জন্য একটা অ্যালগরিদম ফ্লোচার্ট আঁকো। তাহলে আমি কিভাবে করব দেখো। এখানে এই জিনিসগুলো আসলে আমরা আগেই করে ফেলছিলাম, এগুলো আগেই করে ফেলছিলাম ভেঙে ভেঙে। ঠিক আছে? আমি যেহেতু প্রথমে সেন্টিগ্রেডকে ফারেনহাইটে আছে সেজন্য আমি সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটটা আগে দিছি, এবং ফারেনহাইটকে সেন্টিগ্রেড বলছি সেজন্য আমি এখানে ধরছি, দিয়ে দিছি। কেমন? এখন শুরু এবং শেষটা আমি উপরে উঠে দিছি, এটা শেষ হবে, শেষটা লিখে নিও। এখন আসো, ইনপুট তোমার পছন্দ মতো তাপমাত্রার স্কেল হবে, সেটা তুমি সেন্টিগ্রেডকে আগে রাখতে পারো, ফারেনহাইটকে আগে রাখতে পারো, তোমার ইচ্ছা। এখন আসো পছন্দ 1 বা 2, তোমার পছন্দ দুইটা আছে এখানে, একটা হচ্ছে সেন্টিগ্রেড, একটা হচ্ছে ফারেনহাইট। আমি সাপোজ পছন্দ 1 হচ্ছে ফারেনহাইট, ফারেনহাইটের দিকে নিয়ে গিয়ে ফারেনহাইটের বর্ণনাটা দিব। এখন পছন্দ 2 হচ্ছে সেন্টিগ্রেড, তাহলে পছন্দ 1 হচ্ছে সেন্টিগ্রেড, আমি সেন্টিগ্রেডের কাহিনী সব দিয়ে দিব। এবং পছন্দ 2 হচ্ছে আমার ফারেনহাইট, তাহলে আমি ফারেনহাইটের কাহিনী সব দিয়ে দিব। তুমি যে যাকে খুশি, আমি আমার ইচ্ছা মতো করব, তুমি তোমার ইচ্ছা মতো করবে। তাহলে আসো, আমি 1 নম্বর ধাপ হচ্ছে শুরু, 2 নম্বর ধাপ হচ্ছে ইনপুট পছন্দ তাপমাত্রা স্কেল ধরবো আমি। 1 নম্বর হচ্ছে আমার সেন্টিগ্রেড, 2 নম্বর হচ্ছে আমি ফারেনহাইট ধরবো। ঠিক আছে? তাহলে এবার আসো ধাপ 3 এ যাই। 3 নম্বর ধাপে এসে যদি পছন্দ 1 হয়, ক তে কি করব, এটা হচ্ছে ইনপুট নিব। খ তে কি করব আমি, এটা হিসাব করব। গ তে কি করব আমি, এটা আউটপুট আকারে দেখাবো। এরপরে কি করব আমি, ঘ তে করব হচ্ছে আমি পরের ধাপে যাব। সেজন্য আমি বলব এটা যেহেতু 3 নম্বর ধাপে আমি কাজ করলাম, তাহলে 4 নং ধাপে যেতে হবে। তাহলে তার মানে পরের ধাপে যাব। পরের ধাপ হচ্ছে 4 নং ধাপ। তাহলে আমি এখানে ক, খ দিয়ে লিখে ফেলতে পারবো। 3 নাম্বার এটা আমি আরো একবার ক্লিয়ার করে দিচ্ছি। যদি পছন্দ 1 হয়, তুমি এইদিকেও যেতে পারো, এদিকেও আসতে পারো, তোমার ইচ্ছা। আমি এদিকে আসছি, সেটা হচ্ছে যদি পছন্দ 1 হয়, কত হচ্ছে সেন্টিগ্রেড তাপমাত্রার মান ইনপুট নেই। এরপর হচ্ছে এটি হিসেব করি। এরপর হচ্ছে এটি আউটপুট আকারে প্রদর্শন করি। এরপর হচ্ছে ধাপ 4 এ যাই, অর্থাৎ পরের ধাপে যাই। পরের ধাপ হচ্ছে যদি পছন্দ 2 হয়, তাহলে কত হচ্ছে এটা ইনপুট নেব, কত হচ্ছে এটি হিসেব করব, গত হচ্ছে এটা আউটপুট আকারে প্রদর্শন করব। এরপর ধাপ বলতে হবে না, এরপর ধাপ হচ্ছে শেষ। ঠিক আছে? শেষ কাজ। তাহলে সেন্টিগ্রেডকে ফারেনহাইট এবং ফারেনহাইটকে সেন্টিগ্রেড যদি একসাথে থাকে, তাহলে আমরা এভাবে আনসার করতে পারবো। ঠিক আছে? কোন একটি সংখ্যা জোড় নাকি বিজোড় তা নির্ণয়ের জন্য একটি অ্যালগরিদম প্রচার যদি জিজ্ঞেস করে, তুমি জাস্ট যে কোনো একটা সংখ্যা n নাও, n এর n কে তুমি 2 দিয়ে ভাগ করো, যদি মিলে যায় তাহলে তোমার জোড়, আর যদি না মিলে তাহলে বিজোড়, শেষ কাজ। তাহলে তোমার এখানে একটা সিদ্ধান্ত আসে, সেটা হচ্ছে n তুমি কিবোর্ড থেকে নিলা, n কে তুমি ভাগ করলা কত দিয়ে, 2 দিয়ে। মোড মানে হচ্ছে মডুলাস মানে ভাগ। আহ, আমরা লিপ ইয়ারের মধ্যে এটা করছিলাম। তাহলে n কে তুমি 2 দিয়ে ভাগ করবা, যদি মিলে যায় তাহলে হবে কি অড, ইভেন নাম্বার অর্থাৎ জোড়, আর যদি না মিলে নো হয় তাহলে হবে অড, শেষ কাজ। তাহলে 1 নম্বর ধাপ হচ্ছে শুরু, 2 নম্বর ধাপ হচ্ছে ইনপুট n গ্রহণ করি, 3 নম্বর ধাপ হচ্ছে যদি সংখ্যাটি 2 দ্বারা নিশ্চয়ই বিভাজ্য হয়, তাহলে আমরা কয় নং ধাপে যাব, এখানে যাব। আর যদি নো হয় তাহলে আমরা এখানে যাব। আমি অডটাকে 4 এ দিছি, ইভেনটাকে আমি 5 এ দিছি। তারপর ধাপ হচ্ছে 6 হচ্ছে শেষ। তাহলে আমার যদি 2 দ্বারা নিশ্চয়ই বিভাজ্য হয় তাহলে আমার এখানে যাবে। এটা হচ্ছে আমার 5, তাহলে আমার 5 নং ধাপে যেতে হবে, অন্যথায় আমার 4 নং ধাপে যেতে হবে। এরপর ধাপ হচ্ছে শেষ। ঠিক আছে?
ওকে, পরবর্তী কাজে যাচ্ছি আমরা। এই ধারাটির যোগফল নির্ণয়ের জন্য একটি অ্যালগরিদম প্রচার রাখতে হবে। এটি আমরা খুব সুন্দর করে সি প্রোগ্রাম করছিলাম ফর লুপের মাধ্যমে। আমরা এটা কিভাবে আজকে করব আনসার সেটা একটু শিখে নেব। এখানে তীর চিহ্নটা আসলে এদিকে দিবা, এই তীর চিহ্নটা এদিকে না দিয়ে এদিক থেকে এদিকে দিবা, সেটা একটু বুঝবা পরে। আগে আসো, প্রথমে আমরা আমাদের অ্যাসিকুলাস প্লাস সি সি ছিল, আমাদের ফর্মুলাটি ছিল এই ধারাটির যোগফল নির্ণয়ের জন্য অ্যাসিকুলাস প্লাস আই। কেমন? তাহলে এই যে ফর্মুলাটা আমি এখানে লিখে নিয়েছিলাম, আমার ফর লুপে কি ছিল, এটা i এর মান 0 ছিল। তুমি প্রথম দ্বিতীয় 2 নং লাইভ ক্লাসটি দেখলে বুঝতে পারবে এই সমস্যাটা সমাধানের সি প্রোগ্রামটা। সেখানে আমার ফর্মুলাটি ছিল s ইকুয়াল প্লাস i, আমার কন্ডিশনটা ছিল এটা, এবং আমার ইনক্রিমেন্ট ছিল i প্লাস প্লাস, তার মানে হচ্ছে i ইকুয়াল i প্লাস 1 এটা। কেমন? তাহলে আসো, আমার ফর্মুলাটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার প্রথমে এখানে s i, আর আমি এখানে কি কি ভেরিয়েবল নিয়ে কাজ করলাম, একটা s আর একটা i। তাহলে s এর মান 0, i এর মান 1 সেট করে দিলাম। i এর মান কেন 1 সেট করলাম, কারণ এখানে 1 থেকে স্টার্ট হয়েছে, s এর কোনো মান নেই, সেজন্য s এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0। তাহলে আসো, আমি n এর মান অর্থাৎ n তম পদ পর্যন্ত বের করব, সেজন্য আমার n টা রাখতে হবে। n এর মান সাপোজ আমি 5 ধরবো, তাহলে 5 ধরছি আমি মনে মনে। তাহলে আমার ইনিশিয়াল অর্থাৎ শুরুর ভ্যালু হচ্ছে এটা। তাহলে s এর মান 0, i এর মান 1 সেট করে নিচ্ছি। তাহলে আসো, এখানে আসো, i এর মান হচ্ছে 1 আর n এর মান মনে মনে 5। তাহলে দেখি বলো তো ইয়েস নাকি নো। i এর মান 1 আর n এর মান 5, নিশ্চয়ই ইয়েস। ইয়েস হলে নিচে যাব, নিচে এসে i এর মান হচ্ছে 1 আর s এর মান হচ্ছে 0, 0 আর 1 যোগ করলাম, আমার তাহলে s এর মান কত পাচ্ছি আমি, 1। তাহলে এরপর নিচে যাই, নিচে এসে i এর মান 1 বাড়াই দিচ্ছি, i ইকুয়াল i প্লাস 1। এটা মানে হচ্ছে i প্লাস প্লাস, যেটাকে আমরা ইনক্রিমেন্ট অপারেটর বলি। এটা হচ্ছে i এর মান আগে ছিল 1, এখন হয়ে যাবে 2। কেন 1 বৃদ্ধি পাইছে। তাহলে এই যে এই তীর চিহ্নটা এদিক থেকে গিয়ে সোজা গিয়ে এখানে হবে তীর চিহ্নটা, কেমন? তাহলে কি হচ্ছে, i এর মানে 2, 2 টাও চেক করে দেখছে, ইয়েস হচ্ছে। তাহলে সে নিচে যাবে আবার, এটা 2 হচ্ছে, আর একটু আগে s এর মান কত পাইছিলাম, 1। সবগুলো s এখন 1, সবগুলো s কত হয়েছে, হয়ে গেছিল 1, এটাও 1 হয়ে গেছিল। তাহলে এটা 1, আর এখন i এর মান আসছে কত, 2। তাহলে 2 আর 1 এ 3, 3 নিচে যাচ্ছি, নিচে এসে i এর মান আগে ছিল 2, এখন আরো এক বাড়বে 3, 3 হচ্ছে। এবার আসো এখানে যাই, এখানে এসে কত হচ্ছে, এখানে এসে 3। হ্যাঁ, এটাও ইয়েস, এটা 3, আর একটু আগে s এর মান কত হয়েছিল, 3। তাহলে 3 3 কত হবে, 6। তাহলে সবগুলো s এখন 6। এবার আসো নিচে যাই, নিচে এসে i এর মান আগে ছিল 3, এখন আরো এক বাড়ছে, কত হবে, 4। আসো এখানে আসো, এটা হচ্ছে 4, আর n এর মান 5 ধরছি আমরা, মানে মানে এটাও সত্য, এটা 4 আর এটা কত, 6, এটাও সত্য। তাহলে 6 4 কত, 10। তাহলে s এর মান এখন 10। নিচে যাই, নিচে এসে i এর মান কত, আরো এক বাড়ছে, 5। এটাও সত্য, সত্য যেহেতু হয়েছে, 5 টাও আমার সত্য হচ্ছে। তাহলে আবার নিচে আছে, এটা 5 আর একটু আগে আছে আমার কত, 10। তাহলে 10 আর 5 কত, 15। আবার নিচে যাই, সবগুলো s কিন্তু এখন 15। এবার নিচে যাই, নিচে এসে i এর মান 6। সত্য নাকি মিথ্যা, নিশ্চয়ই মিথ্যা, কারণ আমি মনে মনে n এর মান কত ধরছি, 5। তাহলে এটা মিথ্যা হয়ে গেছে, মিথ্যা যেহেতু হয়ে গেছে, তাহলে সে নিচে আর নামবে না, কোথায় যাবে, এখানে এসে প্রিন্ট s বলবে। s হচ্ছে কত, 15। কিসের জন্য, 5 এর জন্য n এর মান। এরপর তুমি n এর মান কিবোর্ড থেকে যা ইচ্ছা তাই দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে আমার এই ধারাটির যোগফল নির্ণয়ের জন্য সি অ্যালগরিদম ফ্লোচার্ট। তাহলে ধারাটি আরো যেভাবে আসতে পারে, যদি এভাবে স্কোয়ার দিয়ে দিয়ে আসে, সেক্ষেত্রে তুমি এখানে ফর্মুলাটা চেঞ্জ করে দিবা, অর্থাৎ একটা i গুণ করে দিবা, এটা আমি এখানে লিখে নিয়েছি। এবং যদি এভাবে বিজোড় করে করে আসে, 1 স্কয়ার 3 স্কয়ার 5 স্কয়ার 7 স্কয়ার 2 2 করে ইনক্রিমেন্ট হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তুমি এখানে i ইকুয়াল টু i প্লাস 1 না দিয়ে i ইকুয়াল টু i প্লাস 2 দিবা, আর ফর্মুলা একটু আগে স্কোয়ারের জন্য যেটা দিছিলে ওইটাই দিবা। এবং যদি 2 স্কয়ার 4 স্কয়ার এভাবে করে আসে, সেক্ষেত্রে তুমি i এর মান 2 দিবা। ঠিক আছে, i এর মান 2, ফর্মুলা কিন্তু স্কোয়ারেরটাই। তারপর i এর মান 2 করে করে বাড়ছে, তাহলে i ইকুয়াল টু i প্লাস 2 হবে। ঠিক আছে, যদি 10 স্কয়ার 20 স্কয়ার 30 স্কয়ার এভাবে আসে, তাহলে i এর মান হবে 10, আর এটা হবে তোমার i ইকুয়াল টু i প্লাস 10, 10 করে করে ইনক্রিমেন্ট হবে, আর স্কোয়ারের সূত্রটাই থাকবে, কেমন? আচ্ছা, এরপর আমরা যদি এটা করে ফেলতে পারি, তাহলে ফ্যাক্টোরিয়ালটাও আমরা খুব সহজে করে ফেলতে পারবো। ফ্যাক্টোরিয়ালটা আমরা তিনটে জিনিস পরিবর্তন করে করে ফেলতে পারি, সেটা হচ্ছে এই প্লাসটা ইনটু, এই জিরোটা 1, আর s গুলো কি হয়ে যাবে, f হয়ে যাবে। তাহলে সেটাই আমরা করে ফেলতে পারবো, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল একটা। তাহলে ফ্যাক্টোরিয়ালটা আমরা কোনো পরিবর্তন না করে জাস্ট তিনটা পরিবর্তন করে আমরা করে ফেলতে পারবো, সেটা হচ্ছে f, f টা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। f টা কি হচ্ছে, তাহলে 1 হয়ে যাচ্ছে। আমি আগে প্লাসটা ইনটু করব, প্লাসটা ইনটু করব, জিরোটা কি হয়ে যাচ্ছে, 1 হয়ে যাবে, আর f গুলো s গুলো কি হয়ে যাবে, f হয়ে যাবে। তাহলে
এটাও এফ হয়ে গেল, এটাও এফ হয়ে গেল, এটাও এফ হয়ে গেল। আর এখানে যে এসটা ছিল এটাও এফ হয়ে গেল। মাত্র ৩ টা পরিবর্তন। কেমন? আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই প্রশ্ন করতে থাকো। আর মোটামুটি এই কয়টা অ্যালগরিদম ফ্লোচার্টই তোমার জন্য যথেষ্ট। খুব মনোযোগ দিয়ে যদি করে ফেলতে পারো আশা করি খুব সহজে পারবে। আর আহ, জিনিসগুলো আমাদের খুব ইজি বিদায় আমরা আসলে এই জিনিসগুলোকে খুব স্পিড বলার চেষ্টা করেছি। আহ, কাজগুলো খুব সহজ বিদায়। আশা করি বুঝতে পেরেছো। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবে। আর কোয়েশ্চেন থাকলে অবশ্যই করবে। প্র্যাকটিস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।